এই যে দ্রাব্যতা একটা কথা আছে, এই দ্রাব্যতা কথাটা আসছে এই দ্রাব্যতা কথাটার সঙ্গে সম্পর্কিত দ্রবণ। তো আমরা যখন সলিউশন বা দ্রবণ সম্বন্ধে চিন্তা করি তখন আমরা দ্রব্য এবং দ্রাবক এই দুটো জিনিসকে চিনতে হবে। যেমন আমরা প্রচলিত একটা আমাদের আছে শরবত, সেখানে চিনিটা হলো দ্রব্য আর পানিটা হলো দ্রাবক, এবং এই দুটো মিলে হইল দ্রবণ বা সলিউশন। এবং এই দ্রবণের উপরে একটা কথা আছে দ্রাব্যতা, সলিউবিলিটি। সলিউবিলিটি ধারণাটা এইরকম, নির্দিষ্ট উষ্ণতায় একটা 250 বিকারে এখানে 100 গ্রাম পানি নিলাম, আর তাপমাত্রা হলো নির্দিষ্ট মনে কর 3 ডিগ্রি সেলসিয়াস। তারপর এখানে আমরা দ্রব্য নিচ্ছি, তাহলে এটা হলো দ্রাবক, এটা হলো দ্রব্য, মিলে হবে এখানে দ্রবণ, অর্থাৎ এটা এখন দ্রবণ হবে। এখন এই দ্রবণকে যদি আমরা এম দ্বারা প্রকাশ করি, বড় হাতের এম, অ্যামাউন্ট অফ সলিউশন, আর এই দ্রব্যকে যদি আমরা ছোট হাতের এম দ্বারা প্রকাশ করি, স্মল এম, হোয়ার স্মল এম ইজ represented by solid and big M is represented by solution, that is amount of the solution. তাহলে এটা দ্রব্য যোগ করার পরে দ্রবণ বানাবো কখন? যখন এটা সম্পৃক্ত দ্রবণ হবে। স্যাচুরেটেড সলিউশন না হওয়া পর্যন্ত তখন যতটুকু দ্রব্য লাগবে ওই দ্রব্যটাই হবে ওই দ্রবণে ওই দ্রব্যের দ্রাব্যতা। ধরি এই দ্রবণটা বানাতে গিয়ে আমরা খাদ্য লবণ নিলাম, মনে করি 36 গ্রাম দিলে 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দিলে এর সম্পৃক্ত দ্রবণ তৈরি হইল, ধরে নিলাম। অর্থাৎ এই 36 গ্রামের বেশি দিলে এর নিচে তলানি পড়বে, তাহলে এই 36 গ্রামে হবে এই তাপমাত্রায়। মনে করি সেখানে তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানিতে 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড লাগলো উহার সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে। অতএব সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হইল 36। এটা একটা সাধারণ আমরা এই সংজ্ঞাটা মনে রাখতে পারি। এছাড়া এনথালপি, ল্যাটিস এনার্জি ইত্যাদি মেলা কথা আছে। এই কথাগুলোর দিকে নাইবা যদি আমরা যাই, সাধারণভাবে দ্রাব্যতা যদি বুঝতে চাই আমরা, তাহলে আমরা এভাবে বুঝব যে নির্দিষ্ট উষ্ণতায় গ্রামে প্রকাশিত 100 গ্রাম পানিতে কোনো দ্রব্যের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যে পরিমাণ দ্রব্য লাগে ওই পরিমাণে হলো ওই দ্রব্যটির দ্রাব্যতা। দ্রাব্যতাকে এস দ্বারা প্রকাশ করা যায়, এবং এটা একটা অনুপাত, এর কোনো একক নেই। তাহলে তাপমাত্রা হবে নির্দিষ্ট, আর দ্রবণটা বানাতে হবে সম্পৃক্ত।
এই সম্পৃক্ত দ্রবণ বানাতে গেলে ওখানে পানির পরিমাণটা লাগবে 100 গ্রাম। 100 গ্রামে প্রকাশিত ওই দ্রব্যটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যতটুকু লাগবে ওইটাই হবে ওই দ্রব্যের দ্রাব্যতা। যদি বলা হয় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 36, এ কথার অর্থ কী? তখন বলতে হবে যে নির্দিষ্ট উষ্ণতায় অথবা যদি তাপমাত্রাটা যদি ওখানে দেওয়া থাকে তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্রামে প্রকাশিত 100 গ্রাম পানিতে ওই সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড প্রয়োজন। অতএব সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হলো 36। এখন এই দ্রাব্যতাকে আমরা S দ্বারা প্রকাশ করি। দ্রাব্যতা S, আর দ্রবণ হইল বড় হাতের M, আর দ্রব্য হইল স্মল m। তাহলে এই দুটা থেকে অর্থাৎ বিগ M থেকে দ্রবণ থেকে এই স্মল mটা যদি বাদ দিই তাহলে এটা হয়ে যাবে দ্রাবক। এত গ্রাম দ্রাবকে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে দ্রব্য প্রয়োজন সমান ছোট হাতের এত গ্রাম। তাহলে 100 গ্রাম দ্রাবকে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে লাগতেছে স্মল m ডিভাইড বাই বিগ M মাইনাস স্মল m ইন্টু 100। এখানকার গ্রাম কেটে গেল। দ্যাট ইজ S ইজ ইকুয়াল টু স্মল m গুণন 100 ইজ ডিভাইড বাই দ্রাবকের পরিমাণ বা স্মল m ইন্টু 100 ইজ ডিভাইড বাই বিগ M মাইনাস স্মল m। এটাই হলো দ্রাব্যতা। এবং দ্রাব্যতা বস্তুটি দ্রবীভূত হবে যখন এর এনথালপি হাইড্রেশন মানটা বেশি হবে ও ল্যাটিস এনথালপি থেকে। যাও এই আলোচনা আমরা যাব না। এই দ্রাব্যতা নির্ভর করে কয়েকটা বিষয়ের উপর, যেমন দ্রব্যের প্রকৃতির উপর। কিরকম কথা? দ্রব্যের নেচার। যেমন সোডিয়াম ক্লোরাইড দ্রব্যটা পানিতে দ্রবীভূত হবে, কিন্তু বার্নিশ, রং ইত্যাদিগুলো পানিতে দ্রবীভূত হবে না, টারপিন তেল লাগবে। তাহলে রং বা বার্নিশ বা এগুলো এর দ্রাবক হলো টারপিন তেল, আর এটার দ্রাবক হলো পানি। ওই জন্য বলা হয় দ্রব্যের প্রকৃতির উপরে নির্ভর করবে, সকল দ্রব্য একই দ্রাবকে দ্রবীভূত হবে না। 2 নম্বরটা হলো দ্রাবকের প্রকৃতি। ঠিক তেমনি একই দ্রাবক সকল দ্রব্যকে দ্রবীভূত করতে পারবে না। যেমন অজৈব দ্রাবক বা পানিতে প্রায় দ্রবীভূত হয়,
আর জৈব দ্রাবকে যেমন পেট্রোল, তারপিন তেল, কেরোসিন ইত্যাদি দ্রবীভূত হয়। কাজেই সকল দ্রব্য একই দ্রাবকে দ্রবীভূত হবে না। আবার আরেকটা ফ্যাক্টর আছে তাপমাত্রা। তাপমাত্রা অনেক দ্রব্য তাপমাত্রা বৃদ্ধি করলে তার দ্রাব্যতা বৃদ্ধি পায়। আবার কিছু কিছু দ্রব্য আছে তাপমাত্রা বাড়ালে ও দ্রাব্যতা কমে যায়। যেমন কমন একটা উদাহরণ, যদি চুন নাও, একটা পাত্রে চুনের পানি নিয়ে যদি তাপ দেওয়া হয় তাহলে চুন আর পানি আলাদা হয়ে যাবে। তাহলে কেন? ওখানে তাপমাত্রা বাড়াইলাম, দ্রাব্যতা বেশি হওয়ার কথা না, ওখানে তাপমাত্রা বাড়ালে তার দ্রাব্যতা কমে যাবে। আবার দেখো পটাশিয়াম আয়োডাইড, একে যতই তুমি তাপমাত্রা বাড়াবে দ্রাব্যতা ভীষণভাবে বেড়ে যাবে। আবার এমন কিছু পদার্থ আছে যেমন সোডিয়াম ক্লোরাইড, এর দ্রাব্যতা তাপমাত্রা বাড়লেই যে দ্রাব্যতা বাড়বে তার কোনো মানে নেই, এর দ্রাব্যতা একটা স্থির মানে থাকবে। আবার সোডিয়াম সালফেট দশন পানি, যতক্ষণ পর্যন্ত পানি থাকবে এই ক্যালাস পানি, ততক্ষণ পর্যন্ত দ্রাব্যতা তার বৃদ্ধি পাবে। এই ক্যালাস পানি মুক্ত হয়ে যদি শুষ্ক হয়ে যায় তবে তার তাপমাত্রা বাড়লে তার দ্রাব্যতা কমে আসবে। এখান থেকে তাপহারী এবং তাপ উৎপাদী পদার্থের আমরা উদাহরণটা পাই। তাপমাত্রার সঙ্গে যদি দ্রাব্যতা বেড়ে যায় তাহলে সেটাকে তাপ উৎপাদী বলবো আমরা, আর তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে দ্রাব্যতা যদি কমে যায় সেগুলো তাপহারী সিস্টেম আমরা বলি। এই তাপ উৎপাদী তাপহারী সিস্টেমটা এখান থেকে ধারণা করা যেতে পারে। আরেকটি ফ্যাক্টর হলো চাপ। হেনরির সূত্র অনুযায়ী চাপ বৃদ্ধি করলে দ্রাব্যতা বৃদ্ধি পায়। এটা শুধু গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, গ্যাস তরল। কাজেই এটা তোমাদের খুব একটা বেশি আলোচনা এখানে দরকার নেই। শুধু দ্রব্যের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি, তাপমাত্রার প্রভাব, এই কয়টা একটু মনে রাখলেই তোমাদের এই লেভেলে দ্রাব্যতা জিনিসটা তোমাদের কাছে একটু পরিষ্কার হবে। তোমাদের সকলকেই ধন্যবাদ।